হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ অনলাইন ব্যাচের বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম করছি আমাদের আজকের ইংলিশ ফার্স্ট পেপারের যেই পরিবর্তন এসেছে পুরো বইটাতে, ওই পরিবর্তনের ক্লাসটাতে এবং কিভাবে প্রিপারেশন নিলে আমাদের এইচএসসি তে আমরা ভালো করতে পারবো ইংলিশ ফার্স্ট পেপারে এবং এডমিশনেও আমরা এগিয়ে থাকবো অন্যদের থেকে। সো তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা স্পষ্ট দেখছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আমি দেখছি আমার সাথে ফাতিহা, আয়াত, মুশফিকা, ইয়াসমিন, জয়া, মিম, জীবন, তারান্নুম, অনন্যা, কাশফিয়া, সমাপ্তি সহ এবং সুমি আছে। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম করছি ভাইয়ার এই ক্লাসটাতে। তারান্নুম, ফাতিহা, আয়াত, আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি, তোমরা কেমন আছো? অনন্যা, সমাপ্তি, ফারজানা, এমএসটি হাফসা, সামিয়া আক্তার, আর কে আছো? জাকিয়া ফাইজা, কেমন আছো সবাই যারা যারা জয়েন করেছো? ইয়েস মিম, মুনি আক্তার মুন, আর কে আছো বলো তো? জান্নাতুল ইরা, ওকে, জাকিয়া ফাইজাও জয়েন করেছে। আমাদের এখন 7টা 2 বাজে, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের মূল ক্লাসটা শুরু করে দিব। ফারদিন, তোমরা একটু আমাকে জানাও তো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা আছে এই বইটাতে কার কতটুকু পড়া হয়েছে, মানে কার কয়টা ইউনিট পড়া হয়েছে একটু শুনতে চাই, একটু জানাও তো। আপেল মাহমুদ, তারপর সামিয়া, মোহাম্মদ আব্দুল হামিদ, রিফাত, সামিরা মিলি, তোমাদের ইংলিশ ফর টুডে বইটা থেকে কার কয়টা ইউনিট টোটাল পড়া হয়েছে একটু আমাকে জানাও তো। জান্নাতুরিরা বলো ভাইয়া কয়টা ইউনিট পড়া হয়েছে? ওয়ালিদ, নুসরাত, ফেরদৌস, তাজকিয়া, হুমায়রা নুসরাত, হিমু, অনন্যা ফাটাই দিছি ভাইয়া, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আই এম সো হ্যাপি। ইসরাত জাহান নোভা, মাশাআল্লাহ। ইব্রাহিম আবির 6টা ইউনিট পড়ছে টোটাল। টোটাল বলতে সবাই নতুন বইটার কয়টা ইউনিট পড়ছে ওইটা একটু শুনতে চাই আমি। মাইশার 2টা হয়েছে, বিজয়ের 5টা হয়েছে, শিহাবের 4 থেকে 5 না যেকোনো একটা বলো ভাইয়া। অনন্যার মাশাআল্লাহ অনেকগুলোই হয়েছে, রাব্বির 7টা, বাহ সেরা। জান্নাতুল ফেরদৌসের 3টা। ওকে, সো আজকের ক্লাসটা মূলত দেখো তোমরা এতদিন পর্যন্ত প্রিপারেশনটা যেভাবে নিয়েছো, ওকে দ্যাটস ফাইন। আজকের ক্লাসটাতে আমি তোমাদেরকে দেখাই দিব মূলত যে কিভাবে তুমি আচ্ছা কিভাবে তুমি এইচএসসি এবং এডমিশন ইংলিশের প্রিপারেশনটা একসাথে নিবা। আমি তোমাকে এখানে বোর্ড কোয়েশ্চেন দেখাবো, কিছু এই এডমিশনের কিছু কোয়েশ্চেন দেখাবো, বা ওভারঅল মানে এই ক্লাসটা করলে একটা জিনিস তোমার মনে হবে আইরিন, যে এই ক্লাসটা থেকে আলাদা আমি কিছু শিখি নাই, মানে কোন একটা টপিক ফর এক্সাম্পল গ্রাফ চার্ট, রাইট ফর্ম অফ ভার্ব, কানেক্টরস, এরকম আলাদা কোনো টপিক শিখবা না তুমি। বাট এই ক্লাসটা তোমাকে তোমার ওভারঅল একদম এডমিশন পর্যন্ত কিভাবে পড়া লাগবে ওই জিনিসটা শিখাবে। তো আবার বলে দিচ্ছি, তোমাদের এই ক্লাসটা করার পর মনে হইতে পারে ভাইয়া আমি আলাদা কিছু একটু শিখলাম না, বাট একটা জিনিস মনে রাখবা, কিভাবে এডমিশন পর্যন্ত ইংলিশটা পড়তে হয়, ওই দৌড়টাতে কিভাবে আগাই থাকতে হয়, এই জিনিসটা ইনশাল্লাহ শিখবা আজকে ক্লাসে। ঠিক আছে মং সিং মার্মা মিম। তো চলো আজকে আমরা মূলত 2টা আলোচনা করবো, একটা হচ্ছে আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের পরিবর্তন বিশ্লেষণ, আর একটা হচ্ছে আমরা কিভাবে প্রিপারেশন নিব, এটা মাস্টার প্ল্যানটা কিরকম হওয়া উচিত সেই জিনিসটা নিয়ে মূলত আলোচনা করব। আমাদের মূলত এই কোর্সটা হচ্ছে এইচএসসি 26 অনলাইন ব্যাচের আন্ডারে একটা ক্লাস, এই আজকের ক্লাসটা। এই ক্লাসে আমি নাইন দুর্জয় আছি, এরপর আজিজ ইবনে ফাহাদ ভাই আছেন, রিসেন্টলি আমাদের সাথে আরো একজন টিচার জয়েন হয়েছেন। তোমরা যারা আমাদের পেইড ব্যাচের আছো নিশ্চয়ই ওনাকে চিনো, ফাতিহা ফারহাত আপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে। ঠিক আছে, তো আমরা 3জন মোটামুটি ক্লাস নিচ্ছি, এছাড়া তুর্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, অর্থাৎ ইংলিশ ডিপার্টমেন্টে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আসা। সো যারা কোর্সে আছো তারা ভালো বলতে পারবা যে তোমাদেরকে আমরা সর্বোচ্চটুকু দিতে পারছি কি পারছি না, তোমাদের যেই এক্সপেকটেশন আছে সেটা আমরা ফুলফিল করতে পারছি কি পারছি না। এই কোর্সটা তোমরা এই যে তোমরা যদি আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যাও, অ্যাপে যাও, এরকম একটা ইন্টারফেস পাবা। ওই যে কোর্সটি কিনুন বাটনে গেলেই যারা এখনো কোর্সটা পারচেজ করে চাইলে পারচেজ করতে পারো। যাই হোক, চলো আমরা আমাদের আলোচনাটা আগাই। সবার আগে যে মূল আলোচনা শুরু হয়ে গেছে, সো এইখান থেকে সবাই একটু মাথায় রাখো। মালিহা এটা আমি শিওর না। সবার আগে কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে তোমাদের ভাইয়া আমাদের ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস?
আমরা সবাই জানি কোভিড এর পরের যে ব্যাচগুলো যেমন 23, 24, 25 এই তিনটা ব্যাচ একদম শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছে, তাই না? একদম শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছে। আবার তোমাদের ক্ষেত্রে আইসা আমরা দেখছি কাশফিয়া ফুল সিলেবাস হওয়ার সম্ভাবনা বেশি, বাট গভর্নমেন্ট কিন্তু এখনো বলে নাই তোমাদের শর্ট সিলেবাস হবে নাকি ফুল সিলেবাস হবে। বাট এতটুকু নিশ্চিত থাকো তোমরা সিয়াম মাহমুদ, তোমাদের শর্ট মানে এখন এই যে এইচএসসি 25 ব্যাচ তো তোমাদের সিনিয়র ব্যাচ, তাই না? এইচএসসি 25 কোন সিলেবাসে পরীক্ষা দিচ্ছে? শর্ট সিলেবাসে। মিম এখন এইচএসসি 25 এর ওরা যেই সিলেবাসটাতে পরীক্ষা দিচ্ছে তোমাদের সিলেবাস এইটা হবে না, এটা তুমি 100% শিওর থাকো। কিভাবে? এইচএসসি 25 এর সিলেবাসে আছে বঙ্গবন্ধুর ওই লেসনটা, ঠিক আছে? এটা কি তোমাদের বইয়ে আছে? বইয়েই নাই। এইচএসসি 25 এর সিলেবাসে আগে ছিল শেখ কামালের লেসনটা, ওইটা তোমাদের বইয়ে আছে? বইয়ে নেই, তোমাদের বইটাই চেঞ্জ হয়ে গেছে। তো এতটুকু নিশ্চিত থাকো এইচএসসি 25 এর যে শর্ট সিলেবাসটা আছে এইটা তোমাদের সিলেবাস হবে না। হ্যাঁ ইরা, আমি তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন বুঝাই দিব। আচ্ছা, তাহলে তোমাদের বই কোনটা হবে কাশফিয়া? বই কি তাহলে সরি সিলেবাস কি তোমাদের তাহলে ফুল সিলেবাস হবে? উত্তর হচ্ছে এখনো শিওর না। এতটুকু শিওর যে তোমাদের শর্ট সিলেবাস এইটা হবে না, বাট ফুল সিলেবাস হবে কি হবে না এটা গভর্নমেন্ট এখনো কি করে নাই, ক্লিয়ার করে নাই। দ্যাটস ওয়াই আমাদের বসে না থেকে আমাদের মেইন বইটা পড়তে হবে সামিয়া। কারণ এইবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবারই তাদের সার্কুলারে বলে যে আমরা শর্ট সিলেবাসের বাইরে কোয়েশ্চেন করব না, বাট এইবার বাংলা প্রশ্ন দেখা গেছে যে শর্ট সিলেবাসের বাইরে করছে। তো আমরা ফুল সিলেবাসটা ধরেই আমাদের এই কোর্সটাতে আগাচ্ছি, তাই না? তোমরা যারা আছো ইংলিশ ফার্স্ট পেপার আমরা ইউনিট 1 পড়েছি, 2 এর আর একটা ক্লাস বাকি আছে, বাকি সবগুলো এইভাবে আমরা ফুল সিলেবাস ধরেই আগাচ্ছি। এখন তাহলে আসো, ফুল সিলেবাসের যদি হয় পরীক্ষা, ফুল সিলেবাসে যদি তোমাদের পরীক্ষা হয় তাহলে কোন কোন টপিক থাকবে? এগুলো কেন বলছি জানো? তোমাদের ওভারঅল এইচএসসি এডমিশন প্রিপারেশন নিতে হেল্প করবে। দেখো, প্রথম সিন প্যাসেজটা থেকে এমসিকিউ আর এসিকিউ থাকবে, শর্ট আনসার কোয়েশ্চেন, ঠিক আছে? ওই যে এমসিকিউ থাকে 5টা, মানে ফুল সিলেবাস যদি হয়, আর শর্ট আনসার কোয়েশ্চেন হয় 5টা, 10 নাম্বার। ফ্লো চার্ট এটা আরেকটা সিন প্যাসেজ, মানে মেইন বই থেকেই থাকবে। সামারি রাইটিং এইটাও আরেকটা মেইন মানে সিন প্যাসেজ। তাহলে মেইন বই থেকে ফারহানা, আচ্ছা ফারহান ইসলাম, মেইন বই থেকে টোটাল 3টা সিন থাকবে, 3টা থেকে 4 ধরনের প্রশ্ন হবে, এমসিকিউ, এসিকিউ, ফ্লোচার্ট, সামারি। এইটা তোমাদের শর্ট সিলেবাসও এইরকমই। ইভেন উইথ ক্লু, উইদাউট ক্লু, রিয়ারেন্স শর্ট সিলেবাসে আছে, ফুল সিলেবাসে আছে। উইথ ক্লু আনসিন, মানে মেইন বই থেকে আসবে না, উইদাউট ক্লু মেইন বই থেকে আসবে না, রিয়ারেঞ্জও মেইন বই থেকে আসবে না, আনসিন, বা আসলে একটু ঘুরে ফিরে দিবে। তো এই জিনিসটা তোমরা এখন পড়তেছো, এর বাইরে তোমরা পড়ছো না। যেমন তোমাদেরকে আমরা আমাদের যে লেকচার শিট গুলো দিচ্ছি এই জিনিসগুলো দিচ্ছি, কারণ শর্ট সিলেবাসেও সেম জিনিসটা আছে, ফুল সিলেবাসেও সেম জিনিসটাই আছে, তাই না এরা? তো এইটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না, যেহেতু তোমাদের এগুলো এখনের সিলেবাসেও আছে। সুজয়, এখন তোমার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া ফ্লো চার্ট পারি না, সামারি নিচ থেকে লিখতে পারি না, উইথ ক্লু, উইদাউট ক্লু, রিয়ারেঞ্জ এগুলো পারি না, এগুলোর সলিউশন পরে। আজকের ক্লাসটা মূলত আমরা করছি এই কারণে যে আমি আমার নেক্সট 1-1.5 বছর কিভাবে পড়লে আমার এইচএসসি তে প্লাস নিশ্চিত হবে, এডমিশনেও আমি ভালো একটা রেজাল্ট করতে পারবো। তোমাদের আমাকে একটু সময় দাও, তোমাদের বইটা আমি নিয়ে আসছি, পিডিএফও আনছি আবার হার্ড কপিও আনছি। তোমাদেরকে আমি একটু মানে প্রমাণ সহ দেখাই দিব যে তোমাদের এই বইটা, তোমাদের এই যে ইংলিশ ফর টুডে মেইন বইটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা এটা কল্পনা করতে পারবা না, ঠিক আছে? সো এটা ছিল তোমাদের রিডিং পার্টের। রাইটিং পার্টে মূলত ফুল সিলেবাসের সাথে আজিজা শর্ট সিলেবাসের পার্থক্য। কিরকম পার্থক্য একটু পরে দেখাচ্ছি। দেখো, ফুল সিলেবাস যদি হয় তাহলে তোমাদেরকে পড়তে হবে প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, ইমেইল, গ্রাফ চার্ট, আর এক্সট্রা একটা হচ্ছে থিম। যদি ফুল সিলেবাস হয়, দেখো যদি ফুল সিলেবাস হয় সুজয়, আজিজা, তৌহিদুল, তাহলে কি কি করতে হবে? প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, ইমেইল, গ্রাফ চার্ট আর থিম। তো আমাদের টোটাল ওই যে সিন প্যাসেজ দেখলাম ওইগুলো, অর্থাৎ এটাকে আমরা রিডিং পার্ট বলি, ওইখানে 60 নম্বর, আর রাইটিং পার্টে 40 নম্বর, এই হচ্ছে 100 নম্বর,
ঠিক আছে, এইগুলো ফুল সিলেবাসে কি কি থাকে আমি আবার এখানে আসবো তোমাদের দেখাবো। আইরিন বলছে ভাইয়া আমাদের প্রিন্টেড লেকচার শিট কবে দিবেন? তোমাদের লেকচার শিট এই সপ্তাহে, এই যে সপ্তাহ আসছে প্রিন্ট হয়ে যাবে, ফেব্রুয়ারিতে তোমরা পেয়ে যাবা। আচ্ছা এবার আসো শর্ট সিলেবাসটা কি মানে শর্ট সিলেবাসে কি কি আছে এটা একটু আমরা দেখি। ঠিক আছে রিফাত, শর্ট সিলেবাসে আছে এই যে এগুলো সেম, 3টা সিম প্যাসেজ আসবে, 4 ধরনের প্রশ্ন আসবে আগের মতো, উইথ ক্লু, উইদাউট ক্লু আর হচ্ছে রিঅ্যারেঞ্জ। এগুলোতে কোনো পার্থক্য নাই, পার্থক্য মূলত এইখানে। যখন তুমি আমি শর্ট সিলেবাস পড়ছি বা পড়বো তখন শুধু গ্রাফ চার্ট, কমপ্লিট স্টোরি আর ইনফরমাল লেটার, এগুলোতেই 40 নাম্বার 3টা। ইসরাত শর্ট সিলেবাসে কি আছে? গ্রাফ চার্ট, কমপ্লিট স্টোরি আর হচ্ছে ইনফরমাল লেটার। তোমরা মুখস্থ করতে হবে না, বুঝো জাস্ট। আর ফুল সিলেবাসে কি ছিল? প্যারাগ্রাফ, ইমেইল, কমপ্লিট স্টোরি, গ্রাফ চার্ট, থিম। পার্থক্যটা দেখছো? এখানে গ্রাফ চার্ট আছে, এখানেও গ্রাফ চার্ট আছে, কমপ্লিট স্টোরি আছে, কমপ্লিট স্টোরি আছে, ইনফরমাল লেটার নাই, ওইটা ছাড়া আলাদা অ্যাড করছে প্যারাগ্রাফ, ইমেইল, থিম। এই 3টা হচ্ছে ফুল সিলেবাসে এক্সট্রা পড়তে হয়, এই 3টা ফুল সিলেবাসে এক্সট্রা পড়তে হয়। আসলে এক্সট্রা না, কিভাবে বলি, তোমরা ইংলিশ সেকেন্ড পেপারের যদি সিলেবাসটা দেখো ওইখানেও আবার দেখবা শর্ট সিলেবাসে প্যারাগ্রাফ 2টা আসে, ওই সময় আবার 2টা আসবে না, একটা এখানে চলে আসছে, ঘুরে ফিরে সেম জিনিস। সো কি বুঝেছো? যখন আমরা সামি ফুল সিলেবাসের কথা বলছি তখন এক্সট্রা আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে প্যারাগ্রাফ পড়তে হচ্ছে, ইমেইল পড়তে হচ্ছে আর থিম পড়তে হচ্ছে। আবারও বলছি, এগুলো নিচ থেকে লিখা ইত্যাদি এগুলোর উত্তর আজকে না, এগুলো নিয়ে আমি আরেকটা ফ্রি ক্লাস, যেমন মুখস্থ এই পুরোটা পার্ট কিভাবে নিচ থেকে বানিয়ে লিখবা, এইটার ক্লাস আমি মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারি 16 তারিখে একটা এরকম ফ্রি ক্লাস নিব। ওকে ঠিক আছে জান্নাতুলিরা, সো আমি কি তোমাদেরকে সিলেবাস পার্টটা বুঝাইতে পারছি যে আমাদের শর্ট সিলেবাস আর ফুল সিলেবাসের মধ্যে পার্থক্যটা কোথায়? সাজিয়া আমি জানি না তোমরা এই ক্লাসের সাইটটা তোমাদেরকে আলাদা করে অ্যাপে দেওয়া হবে কিনা, না দিলে আমি তোমাদেরকে আমাদের এইচএসসি 26 ফ্রি এ প্লাস সাজেশন গ্রুপটাতে দিয়ে দিব। উম্মে কাজল দিবা এখনো বলে নাই ভাইয়া ওইভাবে, কেন জানো? এমনি ফুল সিলেবাস হবে, বাট এখন কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া আমাদের কি পরীক্ষায় সবগুলো ইউনিট থাকবে কি থাকবে না, এরকম কোনো ক্লিয়ারিটি আমরা এখনো পাই নাই। আচ্ছা একজন ভালো কোয়েশ্চেন করছে, জীবন বলেছে থিম কি? জীবন মনে করো তুমি একটা কবিতা পড়লা, কবিতা থেকে তুমি কি জিনিসটা শিখছো ওইটাই হচ্ছে থিম। থিম নিয়ে আমরা পরে পড়াবো না, হ্যাঁ সিলেবাসটা বুঝাইতে পারছি নিশ্চয়ই। ওকে এবার আসো তোমাদের এই যে বইটা আছে ইংলিশ ফর টুডে, একজন বলছিলে যে ভাইয়া আমার আপনার বইয়ের সাথে মিলতেছে না, উত্তর হচ্ছে তুমি তাহলে পুরান বই কিনছো। আমি তোমার রিকোয়েস্ট করবো তুমি যদি 26 ব্যাচের হও তাহলে এই বইটা বাজার থেকে কিনবা, মোস্ট প্রবাবলি 100 থেকে মাত্র 120 টাকা হবে, 100 বা 120 টাকা হবে। ঠিক আছে খন্দকার রাহাত, আমি এটা নিয়ে ভাইয়া আলাদা একটা ভিডিও বানাইছি, তুমি চাইলে ওইটা করতে পারো। আচ্ছা সো তোমাদের যাদের কাছে এই বইটা নাই, এটা সরকার থেকে দেওয়া একটা বই, এটা কিনলে আমার বা আমাদের কোনো লাভ নাই, তোমার নিজেরই লাভ, নিজের জন্যই বলছি, প্লিজ এই বইটা অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নিবা। ঠিক আছে রিফাত, সামি আজকে ক্লাসে আমরা শিখবো কিভাবে পড়লে আমাদের এইচএসসি এ প্লাস নিশ্চিত হবে, প্লাস এডমিশন আমরা ভালো জানবো, ভালো করে এডমিশন ক্র্যাক করতে পারবো। ওকে সো তোমাদের এই বইটা যখন খুলবা, খোলার পর টেবিল অফ কন্টেন্ট পেজটাতে মানে সূচিপত্র পেজে দেখবা ওইখানে টোটাল ইউনিট হচ্ছে 12টা দেওয়া। কয়টা ইউনিট আছে? টোটাল 12টা ইউনিট আছে। ওই 12টা ইউনিটের মধ্যে লেসন আছে 47টা। মনে হইতে পারে ভাইয়া এতগুলা লেসন আমি কেমনে শেষ করব? উত্তর হচ্ছে সব লেসন ওইভাবে পড়া লাগবে না, পড়ার মতো কিছু লেসন পড়লেই হবে। আমি দেখাচ্ছি একটু পর। আচ্ছা বইয়ে টোটাল 12টা ইউনিট হইলেও 13 নম্বরে, নাম্বারটা মেনশন করে নাই, 13 নম্বরে আরেকটা জিনিস আছে যেটার নাম হচ্ছে রিডিং ফর প্লেজার। রিডিং ফর প্লেজার সহজ ভাষায় তোমরা বাংলা প্রথম পত্র মেইন বইয়ের বাহিরে আরেকটা বই দেখছিলে না, নাম হচ্ছে সহপাঠ। এই সহপাঠের মতোই ইংলিশেও একটা পার্ট আলাদা দিছে, ওইটার নাম হয়েছে রিডিং ফর প্লেজার। এখানে ছোট ছোট গল্প আছে 3টা, কবিতা আছে 3টা,
আর নাটক আছে একটা, বললো না যে ভাই আমাদের জীবনটাই তো একটা নাটক, ওই নাটকেরই একটা অংশ এখানে দিয়েছে। ঠিক আছে? আচ্ছা রিফাত, এসিকিউ মানে হচ্ছে সুমাইয়া শর্ট আনসার কোয়েশ্চেন, একটা প্যাসেজ থেকে তোমার কিছু প্রশ্ন করবো সেগুলোর উত্তর দেওয়া। মিফতাহুল এগুলো এটা আমরা পরে পড়াবো ভাইয়া। আচ্ছা সঞ্জিদা কলেজ থেকে দিলে তো ভালো। তাহলে ক্লিয়ার, তোমাদের টোটাল ইউনিট কয়টা? 12টা। লেসন কয়টা? 47টা। আরেকটা এই জিনিসগুলোর বাহিরে আরেকটা ইউনিটের মতোই আছে 13 নম্বরে, সেটা হচ্ছে রিডিং ফর প্লেজার। সূচিপত্রেও এটা পাবা না, একটু শেষের দিকে যাও গেলেই পাবা। সেটার নাম হচ্ছে রিডিং ফর প্লেজার। এখানে শর্ট স্টোরিজ 3টা, কবিতা 3টা, ড্রামা 3টা। এবার আমি একটু তোমাদের মেইন বইটাতে তোমাদেরকে নিয়ে যেতে চাই। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের মেইন বইটা। আবারও বলছি, এই বইটাই কালেক্ট করবা, এইটা এইচএসসি 26-এর জন্য, বাকিগুলো এইচএসসি 26-এর জন্য না। ঠিক আছে? ওকে, দেখো মেইন বইটাতে যদি আসো, একটু যদি যাই, এই যে দেখো টোটাল ইউনিট নাম্বার গুলো কই, এখানে দেওয়া আছে। যেমন তোমাকে কি সব ইউনিট মানে পরীক্ষার জন্য সব ইউনিট পড়া লাগবে? উত্তর হচ্ছে না ভাইয়া। ঠিক আছে? যেমন পার্সোনালি, আচ্ছা এক সেকেন্ড, তোমাদেরকে আমি কিছু জিনিস দেখাই। পার্সোনালি আমার কাছে ইউনিট 1 এর লেসন 1টাকে পরীক্ষার জন্য অত বেশি ইম্পর্টেন্ট মনে হয় না, কিন্তু এই যে লেসন 2, একটু এটা কমাই, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, লেসন 2, লেসন 3, লেসন 4 এগুলো আবার বেশি ইম্পর্টেন্ট। এগুলোর মধ্যে লেসন 2 অনেক বেশি ইম্পর্টেন্ট, লেসন 3ও অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওকে, আরেকটু ভালো কথা যদি বলি, আরেকটু সহজ মানে আরো বেশি ইম্পর্টেন্ট কি বলি, ইউনিট 3 যেটা আছে, সরি ইউনিট 2 আর্ট এন্ড ক্রাফট, এই পুরাটা ইউনিট, এটা মানে আমি জাস্ট এমনি বোঝানোর জন্য বলতেছি, 100% তোমাদের পরীক্ষায় আসবে, এইচএসসি তেও আসবে, এডমিশনেও আসবে ইউনিট 2 থেকে। এটা এত বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আরে যতক্ষণ লাগে। আচ্ছা, মুনিয়া বলছে কোন কোন ইউনিট গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন মুনিয়া, ইউনিট 2টা তোমরা এত ভালোভাবে পড়বা, এত ভালোভাবে পড়বা, যাতে করে এখান থেকে যেভাবে এইচএসসি তে এডমিশনে যেভাবে কোয়েশ্চেন করুক তুমি পারো। কিভাবে পড়তে হবে ভাইয়া ওইগুলো তোমাদেরকে বলে দিব একটু পরে। ঠিক আছে? ওকে, এজন্য আমি যেটা করছি, আমার এইচএসসি 26-এর যে ব্যাচটা আছে, ওই ব্যাচে আমি ইউনিট 2তে আসছি ক্লাসে, যে আমি একদম আমার মতো করে পড়াইতে পারবো, না হয় কিছু জিনিস মিস হয়ে যেতে পারে। ইউনিট 3তে যদি আসি, এইখানে আবার সবগুলো ধরো ইম্পর্টেন্ট না অতটা। আবার একটা জিনিস দেখো, তোমার পুরান বইয়ে এই লেসনটা নাই, এইটা নাই, এইটা নাই পুরান বইয়ে, এই দুইটা সম্পূর্ণ নতুন। আর মিথস অফ বেঙ্গল আর দ্য লিজেন্ড অফ গাজী এগুলো পুরান বইয়ে আছে, নতুন মানে পুরান বইয়েই ছিল, আগের বইগুলোতে এগুলো ছিল। এই দুটো টপিক সম্পূর্ণ নতুন। 3 স্পিচ সম্পূর্ণ নতুন, কিছু জিনিস আগের আছে বঙ্গবন্ধুর বা এরকম। ঠিক আছে? আবার দেখো, যেমন এই ইউনিট গুলো অত বেশি ইম্পর্টেন্ট না এইচএসসির জন্য, এডমিশন সরি এই লেসন গুলো এডমিশনের জন্য ইম্পর্টেন্ট। যাই হোক, পুরো বইটা এখন আমি দাগাই দিচ্ছি না, এখন দাগাই দিব না, কারণ এখন দেখো তোমরা আমার কাছে অনেকেই রাইটিং পার্টের সাজেশন চাও, অনেকে এই যে লেসন গুলোর সাজেশন চাচ্ছ। উত্তর হচ্ছে ভাইয়া প্লিজ, তোমার কাছে আমি বড় ভাইয়ের জায়গা থেকে, একদম টিচারের জায়গা থেকে না, বড় ভাইয়ের জায়গা থেকে রিকোয়েস্ট করতেছি, ইউনিট 1 এর এই যে ইউনিট 1 এর লেসন 1 থেকে নিয়ে এই যে একদম লাস্ট যে লেসনটা আছে এইটা পর্যন্ত পুরাটা তুমি একবার হইলেও শেষ করো লাইফে, একবার না এটলিস্ট 2বার শেষ করা উচিত তোমার এইচএসসি লাইফে। এরপর যখন সময় হবে, পলক ভালো হয়েছে ভাই, এরপর যখন সুযোগ সময় হবে আমি নিজে তোমাকে দাগায় দিব যে এই এই লেসনটা পড়ো। অতীতের ব্যাচগুলোকে দেখো, আমার পেজে গেলেও তোমরা দেখবা যে আমি এরকম কমন করে দিছি, বাট সময় আসুক। এখন আমাকে তোমরা বইলো না যে ভাইয়া আমাকে এটা দাগাই দেন, ওইটা দাগাই দেন, এখন পুরোটা পড়ো ভাইয়া, না হয় পরবর্তীতে এডমিশনে গিয়ে আফসোস করবা। দেখো তোমাদেরকে একটা হিসাব বুঝাই আমি, হ্যাঁ, তোমার এইচএসসির জার্নিটা যদি এত বড় হয়, এডমিশনের জার্নিটা মাত্র এটুক। তো তুমি এই এত লম্বা একটা জার্নিতে যদি তোমার
পড়াটা শেষ করে না ফেলো, একটু জার্নিতে তুমি এত কিছু কিভাবে পড়বা? তার উপর ইংলিশ সাবজেক্টটা নিয়ে আমরা বাংলাদেশিরা এমনিতেও বাঙালিরা একটু বেশি ভয় পাই। সো প্লিজ তোমার কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই জিনিসটা মানে এটুকের জন্য না জমায় রেখে এতটুকু সময়ে পুরোটা বই শেষ করো, কেমন? আচ্ছা ঠিক আছে। সো আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এই ইউনিটগুলো, একটা সেকেন্ড তোমরা আমাকে একটু টাইম দাও ভাইয়া। সো সবগুলো ইউনিট পরীক্ষার জন্য পড়তে হবে না, এখন ভয় পায় না, এখন এমনিতে একবার পড়ো, কেমন? যেমন এই ড্রিমস যে ইউনিটটা আছে, ওই যে ইউনিট 2 বললাম না যত বেশি ইম্পর্টেন্ট, ড্রিমস ইউনিটটা ঠিক ততটাই ইম্পর্টেন্ট। আমি একটু পর তোমাদেরকে প্রমাণ সহ দেখাই দিব। ওকে ঠিক আছে, তোমরা দাগাই দিতে বলতেছো যারা, তাদেরকে আমি বলবো যে টেনেমেসে আমি ছাড়াও আরো অনেক টিচার আছে, প্লিজ ওনাদেরকে বলো দাগাই দিতে। বাট আমি হাতে ধরে তোমাদের এই এটা করতে পারবো না, সর্বনাশটা করতে পারবো না এখন দাগাই দিয়ে। আমি অন্য একটা ক্লাসে বলবো ভাইয়া। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ওভারঅল সিলেবাস। এখানে নতুন কিছু লেসন আছে, পুরান আছে, আবার নতুন পুরান মিলিয়ে অনেক রকমের লেসনই আছে। সাফায়াত, এবার আসো আমরা একদম একটা একটা ধরে ধরে আলোচনা করি। এইচএসসি এবং এডমিশনে ভালো করতে হলে আমাদেরকে আসলেও একটু আগে ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা দেখছি সেটা কিভাবে পড়তে হবে, ঠিক আছে? তোমার ইংলিশ যে টেক্সট বইটা একটু আগে আমরা দেখছি ভাইয়া, ওই টেক্সট বইটাকে তোমার একদম সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি, আর বিকল্প হইতে পারে না। আই রিপিট, টেক্সট বইয়ের বিকল্প কিছুই হতে পারে না। সো ইংলিশ যে টেক্সট বইটা আছে এইটাকে তুমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিলে ইনশাআল্লাহ তোমার এইচএসসি তে, আচ্ছা এইচএসসি তে তুমি একটু আগে আমি নিজে দেখাইলাম কয়টা লেসন আসতেছে মেইন বই থেকে, 1 2 3, তিনটা লেসন আসছে মেইন বই থেকে। তারানো মেইন বই থেকে তিনটা লেসন, সরি তিনটা প্যাসেজ। সো বুঝতেই পারছো এইচএসসি তে কতটা গুরুত্বপূর্ণ, এবং এডমিশনেও ইংলিশ ফার্স্ট পেপার বইটা কতটা গুরুত্বপূর্ণ। আমি তোমাকে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত 25শে জানুয়ারি একটা পরীক্ষা হয়েছে, এই পরীক্ষার প্রশ্ন ধরায় দেখাইবো যে আমি আমাদের এই বইটা কতটা গুরুত্বপূর্ণ। সো প্লিজ দেবজিৎ, মেইন বইটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দাও ভাইয়া, ঠিক আছে? আমি প্ল্যান করছি যে যেমন আমি এইচএসসি 26 ব্যাচের সবগুলো ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস আমি নিতে পারি না, আমাদের এখানে প্যানেলে আরো টিচার আছে, ওনাদেরকে ক্লাস দিচ্ছি আমরা। বাট আমার কাছে মনে হইলো যে আমার জায়গা থেকে আমি আমার দায়িত্বটা সুমাইয়া ফুলফিল হচ্ছে না। মানে আমি নিজে না পড়াইতে পারলে তোমাদের মানে আমার নিজের মজা লাগতেছে না যে আমি তোমাদেরকে আমার সর্বোচ্চটুকু দিতে পারতেছি না। তো আমি প্ল্যান করছি যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা যেহেতু এত বেশি গুরুত্বপূর্ণ, আমি তোমাদের জন্য ফ্রি কিছু ভিডিও বানাবো। মানে যে লেসন গুলো পরীক্ষায় মাস্ট আসবে কোনো না কোনো বোর্ডে, ওই লেসন গুলোর উপর আলাদা ভিডিও বানাবো, ফ্রি, সবার জন্য থাকবে এটা তোমাদের, ঠিক আছে? যাই হোক, ইংলিশ টেক্সট বইটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা প্লিজ। তুমি আজকে থেকে ইংলিশ টেক্সট বইটা প্রায়োরিটি দাও যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও। মেডিকেল আর বুয়েটের যারা, তারা ইংলিশ বইটা পড়ো শুধুমাত্র এইচএসসির জন্য, এডমিশনের জন্য ইংলিশ ফার্স্ট পেপারটা পড়ার দরকার নাই। মেডিকেল বুয়েটের বাহিরে যারা আছো তারা ইংলিশ বইটাকে শুধু এইচএসসির জন্য না, এডমিশনের জন্য পড়ো। এখন প্রশ্ন হতে পারে এডমিশনের জন্য কিভাবে পড়বো, এটা আমি দেখাবো। আচ্ছা, তারপর আমরা যে কাজটা করব, আমাদের যে শব্দ ভান্ডার, এই যে মাথার মধ্যে মস্তিষ্কে আমাদের যে ভোকাবুলারি, এই শব্দ ভান্ডারকে ভোকাবুলারিকে আমাদের মস্তিষ্কের টেক্সট বইয়ের ভোকাবুলারি দিয়ে সমৃদ্ধ করতে হবে এবং সেগুলোকে নিয়মিত রিভিশন দিতে হবে। কি বললাম? আমাদের তুমি একটা জিনিস মাথায় রাখো, ইংলিশ ফার্স্ট পেপার বলো বা সেকেন্ড পেপার বলো, যেই পেপারই বলো না কেন, সমাপ্তি তুমি যদি জাস্ট ভোকাবুলারিটা বুঝো, মানে জানা থাকে, তাহলে তুমি কি প্যাসেজটা বুঝবা। ইংলিশ ফার্স্ট পেপার বলি সেকেন্ড পেপার বলি, প্যাসেজটা বুঝবা। আমি তোমাদেরকে একদম মানে এগুলো কি বলবো,
চিরন্তন সত্য কথা। তুমি যদি জাস্ট প্যাসেজটা বুঝো, মানে ভোকাবুলারি বুঝলে প্যাসেজ বুঝলা, প্যাসেজটা বুঝে গেলে ইংলিশ সেকেন্ড পেপারের রুলটাও যদি তোমার জানা না থাকে, মোস্ট অফ দ্য টাইম, মোস্ট অফ দ্য কেসে রুলটাও যদি তোমার জানা না থাকে, তাহলে তুমি দেখবা যে উত্তর করতে পারতেছো, কারণ তুমি প্যাসেজ বুঝে গেছো। তুমি বাংলায় যদি আমি তোমার একটা প্যাসেজ দিই, ওইখানে তুমি এটাকে যেভাবে বুঝে যাও, ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রেও তুমি যদি জাস্ট প্যাসেজটা বুঝো, ভোকাবুলারি বেশি জানা থাকে, যেখান থেকে প্রশ্ন করো, রুল জানা না থাকলেও তুমি উত্তর করতে পারবা। ইংলিশ টিচাররা যারা আছেন ওনারা রুল হয়তো, দেখবে আমার পার্সোনাল কথা বলি, বাকিরা এক্সেপশন থাকতেই পারে, আমি পার্সোনালি রুল মুখস্থ পারি না। সত্যি কথা, তোমাদেরকে যে ভাইয়া পড়াই, আমি কিন্তু রুল মুখস্থ পারি না। আমি তাহলে ইংলিশ সেকেন্ড পেপার কিভাবে পারি? দুইটা কারণ। নাম্বার ওয়ান, তোমাদেরকে পড়াইতে পড়াইতে রুল ছাড়াই আয়ত্ত হয়ে গেছে। নাম্বার টু, এন্ড যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমি প্যাসেজটা বুঝি বলে আমি রুল ছাড়া এটা উত্তর করতে পারি। তো আমি চাই তোমরা ওইটা করো, ঠিক আছে? সিয়াম বলছে একটা ট্রিক্স বলে দেন, একটাই ট্রিক, ভোকাবুলারি শিখো, ফার্স্ট পেপারও পারবা, সেকেন্ড পেপারও পারবা, এই একটাই ট্রিক। আচ্ছা, একটু আসো এবার যে ভোকাবুলারি তাহলে ভাই আমি কিভাবে পড়বো, আমার তো মনে থাকে না। ঠিক আছে, এটা হয় না যে ভাইয়া ভোকাবুলারি মনে থাকে না। ওকে, এটার সলিউশন দিচ্ছি তোমারে। সবার আগে কি মেইন বইয়ের ভোকাবুলারি পড়বো, তারপর বাহির থেকে পড়বো। আই রিপিট, মেইন বইয়ের ভোকাবুলারি সবার আগে পড়বো, তারপর বাহির থেকে পড়বো আমরা। কেমন? এই যে সুমি বলেছে ভাইয়া ভোকাবুলারি মনে থাকে না, সলিউশন নিয়ে আসছি। তুমি ধরো তোমারে আমি 5টা শব্দ দিলাম, ওই 5টা শব্দের একটা হচ্ছে টিচ, আরেকটা হচ্ছে এক্সপ্লেইন, আরেকটা হচ্ছে প্রভার্ব, আরেকটা হচ্ছে সিটিং, আরেকটা হচ্ছে ইফেক্টস। এই 5টা শব্দ তুমি যদি আজকে পড়ো শারমিন, কালকে মনে থাকবে, পরশু 2টা ভুলবা, এরপর দিন 2টা, এরপর দিন মনেই থাকবে না। তাহলে কিভাবে পড়বো? ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং কিভাবে পড়বো? বলছে ভোকাবুলারির জন্য কোন বই পড়বো? ইংলিশ টেক্সট বুকটা পড়বা সবার আগে। ওকে, তুমি ভোকাবুলারিটা পড়বা মেইন বই যখন পড়তেছো তখন, মানে প্যাসেজ থেকে ভোকাবুলারি শিখবা প্যাসেজ পড়ার সময়। আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি তোমাকে। আচ্ছা, এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। ধরো তুমি বার্ড মানে কি জানো না, তুমি এই প্যাসেজটা নিয়ে বসবা যখন, তখন পড়বা ওয়ান্স, একদা আপন এ টাইম, মানে একদা এক সময়, দেয়ার সেখানে, লিভড বাস করতেন, আ বার্ড। বার্ড মানে জানো না, তুমি মোবাইলে সার্চ করলা বার্ড মানে কি, তখন তুমি যেটা বলবা, এখানে পাখি, এখানে লিখে ফেলবা, মেন বইয়ে লিখে ফেলবা পাখি, মেন বইটা দাগাই ফেলবা, মায়ে রাখবা না এটার জন্য, ঠিক আছে? মেন বইটা দাগাইয়ে ফেলবে একদম, সাদা অংশ যাতে বাকি না থাকে। তারানু বলছে ভাইয়া, হ্যাঁ তারানু, আমি তো তোমাদেরকে মেইন বই থেকে দিচ্ছি। তো তুমি যদি মেইন বই পড়তে গিয়ে ভোকাবুলারি শিখো তাহলে ভুলবা না, ঠিক আছে? এরপর ইয়েস মুসলিমা, এই ভোকাবুলারিটা দিয়ে তুমি ট্রাই করবা নিজ থেকে একটা মানে বাক্য বানানোর। কেন বলছি? ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা জগন্নাথ বলো, কিংবা তোমার রাইটিং পার্টটা বলো, ওইটাতে তুমি যদি এই বাক্য বানানো পারো, তোমাকে এটা অনেক বেশি কাজে দিবে। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বাক্য বানাইতে পারলে তুমি একটা বাক্য, মানে প্যারাগ্রাফ কি, ধরো 15টা বাক্য মিলে যখন একসাথে বসে, তখন তো এটাকে আমরা একটা প্যারাগ্রাফ বলি। তো অনেকগুলো বাক্য মিলে যখন একটা প্যারাগ্রাফ হচ্ছে, দ্যাট মিন্স তুমি বাক্য বানাইতে পারলে প্যারাগ্রাফ লিখতে পারবা, বাক্য বানাইতে পারলে তুমি ইমেল লিখতে পারবা, বাক্য বানাইতে পারলে তুমি কমপ্লিট স্টোরি লিখতে পারবা। তো কি করবা উম্মে হাফসা? মেইন বইটা ধরবা, প্যাসেজ ধরবা, প্যাসেজের অপরিচিত সব শব্দ এখানে লিখবা, খাতায় লিখবা, এগুলো দিয়ে বাক্য বানানোর ট্রাই করবা, ঠিক আছে? ওকে, সো আমাদের প্রথম কাজটা ছিল আমরা মেইন বইটাকে প্রায়োরিটি দিব। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের শব্দ ভান্ডারকে মেইন বইয়ের যে ভোকাবুলারি আছে সেগুলো দিয়ে সমৃদ্ধ করব, নিয়মিত রিভিশন দিব, ঠিক আছে? আচ্ছা, কবিতাগুলোকে তুমি বিশেষভাবে পড়বা। কেন জানো? কবিতা থেকে যদি তোমাদের ফুল সিলেবাস হয়, থিম তো আসবেই, আর ফুল সিলেবাস না হইলেও ফুল সিলেবাসই হবে, ঠিক আছে? এটলিস্ট কবিতা বাদ দিবে না, এটা থাকো। কবিতাগুলো থেকে এডমিশনে এত বেশি প্রশ্ন আসে, কল্পনা করতে পারবা না, অনেক বেশি প্রশ্ন আসে। তাহলে ভাই কবিতাগুলো যে আপনি বলছেন বিশেষভাবে পড়তে, কিভাবে? বিশেষটা কি?
বিশেষভাবে বলতে আপনি কি মিন করছেন? ঠিক আছে রিফাত, তোমার সাথে মিলবে না, তোমার বইটা হয়তো পুরাতন। জানো তো এটা শুরুর দিকে হবে, এরপর ঠিক হয়ে যাবে। ওকে, কবিতাগুলো বিশেষভাবে কিভাবে পড়বো আমি তোমার একটা কবিতা দিয়ে বুঝাই দিই যে তুমি বাকি কবিতাগুলো কিভাবে পড়বা। যেমন কবিতার নাম হচ্ছে, আমাদের একটা লেসন আছে না, ড্রিমস। ড্রিমস একটা লেসন আছে না, ইউনিট। ওই লেসনের দুইটা কবিতা আছে, একটা হচ্ছে দ্বিতীয় কবিতাটা বোধহয় এটা ল্যাংস্টন হিউজেসের, ওনার কবিতা এটা। এই কবিতাটা আমি যদি তোমাদেরকে জাস্ট একটু দেখাই, তোমরা পরের লাইনগুলো, পরের জিনিসগুলো এইভাবে পড়বা। ইভেন আমি এই কবিতাটা পড়াতে গিয়ে দেখাবো যে এখান থেকে এডমিশনে কি টাইপ কোয়েশ্চেন আসে। যেমন কবিতার প্রথম অংশটা এরকম, হোল্ড ফাস্ট টু ড্রিমস, ফর ইফ ড্রিমস ডাই, লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই। কি বলেছে কাশফিয়া? হোল্ড ফাস্ট টু ড্রিমস। হোল্ড মানে কি? ধরে রাখা। ধরে রাখা, আমরা জানি কোনো কিছু করা, হওয়া, রাখা, এগুলো একটা ভার্ব। এটা কোন সেন্টেন্সে আছে? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ? ইম্পারেটিভে আছে রিফাত। সো হোল্ড এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? তোমরা পার্টস অফ স্পিচ শিখবা এইভাবে, কারণ এডমিশনে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে। সো হোল্ড হচ্ছে এখানে ভার্ব, বলছে ধরে রাখো। ফার্স্ট মানে দৃঢ় ভাবে, এখানে ফার্স্ট তাহলে কোন প্রকার পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। ঠিক আছে, কেন? আমরা জানি যে এই শব্দটা ভার্বকে মডিফাই করে। এই যে দেখো, ফার্স্ট মানে কি? দৃঢ়ভাবে। দৃঢ়ভাবে কি বলছে? ধরে রাখো। ধরে রাখাটা কোন প্রকার পার্টস অফ স্পিচ? ভার্ব। সো এই ভার্বটাকে, যে এই ভার্বটা নিয়ে যেহেতু এটা কথা বলতেছে, মনে রাখবা ভার্বকে নিয়ে কথা বলে শুধুমাত্র অ্যাডভার্ব, দ্যাটস ওয়াই ফার্স্টটা হচ্ছে অ্যাডভার্ব। তারপর বলছে টু ড্রিমস, টু হচ্ছে প্রিপজিশন আর ড্রিমস হচ্ছে নাউন। ড্রিম একবার ভার্ব হইতে পারে, একবার নাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, একবার এক এক রকম। সো কি বলছে? হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নগুলোকে দৃঢ়ভাবে ধরে রাখো। ঠিক আছে, এরপর বলছে ফর ইফ ড্রিমস ডাই। তোমার কাছে মনে হইতে পারে ভাইয়া ফর কি তাহলে কি প্রিপজিশন? না, এখানে ফর হচ্ছে কনজাংশন, এখানে যুক্ত করছে যে যদি স্বপ্নেরা মরে যায়, যদি স্বপ্নেরা মরে যায়। সো ডাই হচ্ছে ভার্ব, আমরা সবাই জানি। এরপর বলছে লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড। এটা থেকে কয়েক জায়গায় প্রশ্ন আসছে এই পার্টটুকু থেকে। বলছে জীবনটা হয়ে যায় একটা, ব্রোকেন মানে ভাঙা। তোমরা অনেক সময় ফেসবুকে পোস্ট দাও না যে হার্ট ব্রোকেন, এরকম দাও না? আচ্ছা, ব্রোকেন মানে ভাঙা, উইংড মানে হচ্ছে ডানা, ডানা ভাঙা, বার্ড মানে হচ্ছে পাখি। তো বলছে জীবনটা হয়ে যায় একটা ডানা ভাঙা পাখির মতো। কেমন? আচ্ছা, সো লাইফটা হচ্ছে নাউন, ইজ টু ভার্ব, এ ব্রোকেন উইংড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে ব্রোকেন উইংটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ভার্ব হচ্ছে নাউন, দ্যাট ক্যান নট। আচ্ছা, এইখানে তাহলে আমরা কবিতাতে কি শিখলাম? আমরা শিখলাম পার্টস অফ স্পিচ গুলো আমরা বুঝে বুঝে পড়বো প্রত্যেকটা শব্দের। এরপর কবিতা পড়তে গিয়ে আরেকটা জিনিস শিখবা, যেটাকে আমরা বলি লিটারেরি টার্মস বা ফিগার অফ স্পিচ বা লিটারেরি ডিভাইস। কি বললাম? ফিগার অফ স্পিচ, লিটারেরি টার্মস বা লিটারেরি ডিভাইস, অনেক অনেক নাম বলে। যেমন এইখানে দেখো, এটাকে আমরা বলছি মেটাফোর। মেটাফোর জিনিসটা কি, বা এইটাকেই কেন মেটাফোর বলছি? গ্রামারের পরিভাষা, সাহিত্যের পরিভাষায় মেটাফোর হচ্ছে তুমি কোনো জিনিসকে তুলনা করবা, একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে তুলনা করবা, তবে তুলনা করতে গিয়ে অ্যাজ অথবা লাইক ব্যবহার করবা না। যেমন আমি যদি বলি পলক বাঘের মতো, পলক বাঘের মতো সাহসী। ঠিক আছে, এই যে পলককে আমি বাঘের সাথে তুলনা করছি, তুলনা করতে গিয়ে যদি আমি এজ অথবা লাইক ব্যবহার করতাম, ওইটার নাম হইতো ভাইয়া মানে সাহিত্যের পরিভাষায় ওইটাকে আমরা বলতাম সিমিলি। সিমিলি। তুলনা করতে গিয়ে যদি আমি এজ বা লাইক ব্যবহার না করি, সেটাকে সাহিত্যের পরিভাষায় বলে মেটাফর, উপমা, রূপক, নাকি? আচ্ছা, সো একটু দেখো, লাইফটাকে আমি তুলনা করছি ডানা ভাঙা পাখির সাথে, জীবনটাকে তুলনা করছি কি ডানা ভাঙা পাখির সাথে। তো জীবনটা আমি ডানা ভাঙা পাখির সাথে তুলনা করতে গিয়ে এখানে এজ অথবা লাইক ব্যবহার করি নাই,
দ্যাটস ওয়াই এটার নাম দিয়েছি মেটাফর। তো আমাদেরকে এভাবে ফিগার অফ স্পিচ গুলোও জানতে হবে। এরপর বলছে দ্যাট ক্যান নট ফ্লাই, যেটা উড়তে পারে না। একটা জিনিস একটু জানবা, আরিফ ক্লাসে জয়েন করার আগেই কমেন্ট করতেছে যে ভাইয়া আজকে কত মিনিট ক্লাস হবে। তুমি যতক্ষণ ক্লাস করো ততক্ষণই ক্লাস হবে। সো একটা জিনিস আমরা কি বুঝলাম, কবিতাগুলো কিভাবে পড়তে হবে। নাম্বার 1, অর্থটা ভালোভাবে বুঝতে হবে। নাম্বার 2, এইগুলোর যে পার্টস অফ স্পিচ গুলো আছে এগুলো বুঝার ট্রাই করবো। নাম্বার 3, এখানে যে লিটারেরি ডিভাইস আছে, এখানে যেই ফিগার অফ স্পিচ গুলো আছে এগুলো জানবো। নাম্বার 4, কবিতা থেকে থিম লেখাটা শিখবো। নাম্বার 5, কবিতা থেকে সামারি লেখাটা শিখবো। এবং নাম্বার 6, এডমিশনের জন্য আমরা প্রত্যেকটা লাইন যাতে নিজ থেকে ব্যাখ্যা করতে পারি। ফর এক্সাম্পল, আরিফ, আমি তোমাকে বললাম যে ভাই লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড, জীবনটা হচ্ছে একটা ডানা ভাঙা পাখির মতো। বলতে এখানে আমি কি মিন করেছি, কি বুঝিয়েছে রাইটার এখানে? সাফায়াত, আজকে টিচার 2 নাই ভাইয়া, ওইখানে কোয়েশ্চেন কইরো না। আচ্ছা, লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড, জীবনটা হচ্ছে কি ডানা ভাঙা পাখির মতো। এটা দ্বারা আমি কি বুঝাইছি বা কবি এখানে কি বুঝাইছেন, এইটা তোমাকে ব্যাখ্যা করতে দিবে এডমিশন টেস্টে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। কি বিশ্বাস হচ্ছে না? দেখাচ্ছি। তার আগে আমাকে বলো এটা উত্তর কি হবে। লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড, এটা কিসের এক্সাম্পল? সিমিলি, পার্সনিফিকেশন, মেটাফর নাকি আইরনি? বলো আমাকে এটা কিসের এক্সাম্পল? আদিব, উম্মে, কাজল, আদিবা, বলো আদিবা। জিন্নুরাইন, জীবন। জীবন, আজকে থিম বুঝানোর ক্লাস না তো ভাইয়া। আজকে এই যে জিনিসটা আমি তোমার মাথায় দিলাম যে আমাদের থিম পড়তে হবে, তোমার মাঝে যে এই কোয়েশ্চেনটা জাগছে যে ভাইয়া থিমটা বুঝান, থিম কিভাবে লিখে, এই কোয়েশ্চেনটা জাগানোর ক্লাস আজকে। যে তুমি যে থিম পড়তে হবে এইটা যে তোমার মাথায় ঢুকছে, এইটার জন্য আজকে ক্লাসটা। থিম কিভাবে লিখতে হবে না লিখতে হবে এটা আমরা অন্য একটা ক্লাসে পড়াবো। উত্তর হচ্ছে মেটাফর। কি মেটাফর, তাই না আফরিন দেওয়ান? ওকে, এবার আসো তোমাদেরকে আমি বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন আসে প্রমাণ সহ দেখাই। এই কবিতা যেটা একটু আগে পড়লাম, এইটার নিচে দিয়ে উপরে বলতেছে যে রিড দ্য ফলোইং পোয়েম, এই কবিতাটা পড়ো এন্ড এক্সপ্লেইন, এবং ব্যাখ্যা করো 5 সেন্টেন্স মেক্স, মানে সর্বোচ্চ 5 বাক্যে, why you agree or disagree with the idea expressed in the text। মানে এই কবিতায় কবি যে বলছে যে স্বপ্নগুলোকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, যদি স্বপ্নগুলোকে তুমি আঁকড়ে না ধরো বা স্বপ্নগুলো যদি মরে যায় জীবনটা হয়ে যায় ডানা ভাঙা পাখির মতো, এই কথাটা যে কবি বলছে তুমি কি এটার সাথে একমত, মানে এগ্রি নাকি ডিসএগ্রি? যদি এগ্রি করো, একমত হও, তাহলে কেন, এটা তুমি 5 বাক্যে ব্যাখ্যা করবা। বুঝছো প্রশ্নগুলো কিভাবে বিশ্ববিদ্যালয়ে আসে? দেখো বাহির থেকে কিন্তু আসে নাই, এটা তুমি যদি পারো নিজ থেকে লিখতে পারতা তাইলে কিন্তু উত্তর করতে পারতা, রাইট? আদিব, ইনশাআল্লাহ অনেকদিন মালিহা তোমাদের ক্লাসে বুঝাই দিব, তুমি তো আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, পাবা ভাইয়া। আমি আচ্ছা মালিহা, আমি কিন্তু ফিগার অফ স্পিচের উপর একটা ক্লাসও নিছি তোমাদের, এরকম ফ্রি পাবা ভাইয়া, এক্সপ্লেনেশন অফ থিম। আচ্ছা ঠিক আছে, এটা ওকে ভাইয়া ফ্রি তোমাদের। তুমি যদি পেইড ব্যাচের স্টুডেন্ট হও তাহলে অলরেডি ক্লাস নিছি, তুমি ওইটা করতে পারো। আর পেইড ব্যাচের স্টুডেন্ট না হলে ঠিক আছে, ফ্রি আমরা ক্লাস নিব। ওয়ালাইকুম সালাম স্নাতা, কি করলে সিলেবাস শেষ হবে ফেব্রুয়ারি ফাইনাল? উত্তর হচ্ছে পড়লে। ওকে, সো বুঝছো কিভাবে কোয়েশ্চেন আসতে পারে। প্রত্যেকটা কবিতা আমরা ওইখানে কবি কি বুঝাইতে চাইছে ওইটার সাথে আমি একমত নাকি একমত না সেটা বুঝার ট্রাই করব। একজন বলছে কান্না পাচ্ছে কোয়েশ্চেন দেখে, কান্না যাতে না পাইতে হয় সেটার জন্য তো আমরা আছি, ঠিক আছে? দেখো আমরা কিন্তু আমাদের যে কোর্সটা আছে ওইখানে ইংলিশ ফার্স্ট পেপার খুব বেশি আগাই যায় নাই, জাস্ট একটা লেসন পড়ছি, ইউনিট পড়ছি, আরেকটা ইউনিটের শেষে আছি, জাস্ট 2টা। তোমাদের বইয়ে হিসাব করলে 13টা ইউনিট আছে স্নাতা, সো মাত্র 2টা পড়ানো হয়েছে। এখন তুমি যদি ওই ক্লাসগুলো করো তাহলে কিন্তু এই জিনিসগুলো শিখতে পারবা নিজ থেকেই। এরপর দেখো তোমাদের এই ইউনিটটাতে আরো একটা কবিতা আছে, কবিতাটা কি? ওই যে অল পিপল ড্রিম, সব মানুষ স্বপ্ন দেখে বাট নট ইকুয়ালি, সমানভাবে তারা দেখে না, এক একজনের স্বপ্ন এক এক রকম। তারপর বলতেছে দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রিসেসেস অফ দেয়ার মাইন্ড, মানে বুঝাইতে যাচ্ছে যারা রাতের বেলায় স্বপ্ন দেখে,
ওয়েক ইন দ্য মর্নিং, দিনে জেগে উঠে তারা, সকালে জেগে উঠে দেখেছে যে ইট ওয়াজ ভ্যানিটি, এটা ছিল অন্তঃসার শূন্য। ঘুমাইছি, স্বপ্ন দেখছি, উঠে দেখি নাই, কিছুই নাই, হুদাই। আচ্ছা, বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে, দিনে যারা স্বপ্ন দেখে, দে আর ডেঞ্জারাস পিপল, তারা হচ্ছে বিপজ্জনক মানুষ। এখান থেকে পরীক্ষা আসে এরকম কোয়েশ্চেন যে এখানে কেন ডে ড্রিমারদেরকে ডেঞ্জারাস বলা হয়েছে, এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসে, কেন তাদেরকে ডেঞ্জারাস বলা হয়েছে। আচ্ছা, বলছে কারণ দে ড্রিম দেয়ার ড্রিমস, তারা স্বপ্ন দেখে তাদের স্বপ্নগুলো উইথ ওপেন আইস, খোলা চোখে, সাদিয়া, এন্ড মেক দেম কাম ট্রু, এবং সেগুলোকে সত্য করে। এইখান থেকে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে কি ধরনের প্রশ্ন আসছে। বলছে হোয়াট ডু পিপল হু ড্রিম বাই নাইট ড্রিম অ্যাবাউট, তার বলছে হোয়াই আর ড্রিমার্স উইথ ওপেন আইস কনসিডার ডেঞ্জারাস। এই যে দেখছো, বললাম না এখান থেকে প্রশ্ন আসে। বলছে কেন যারা চোখ খোলা রেখে জেগে থেকে স্বপ্ন দেখে তারা কেন ডেঞ্জারাস। তারপর বলছে যে এটা রিসেসেস, কথাটা বলছে এটার মানে কি। প্রশ্ন কিভাবে আসছে বিশ্ববিদ্যালয়গুলোতে দেখছো, আসবেই সানজিদ, এটা বলা চলে, মানে বলা যায় না, বাট আসছে যে প্রমাণ দিচ্ছি তোমাদেরকে আর কি। ঠিক আছে, খায়রুন্নেসা শিওর না ভাইয়া। এবার আসো, শুধু যে কবিতা থেকে প্রশ্ন আসে মেইন বইয়ে, ব্যাপারটা এরকম না। তোমাদের যে গল্পগুলো আছে, মালিহা মেহনাজ, মনিরা, তোমাদের যে গল্পগুলো আছে ওইগুলো থেকেও প্রশ্ন আসে। মনে আছে তোমাদের অ্যাডোলেসেন্স নামে আগের বইটাতে, এখনো বোধহয় আছে, আমি শিওর না, অ্যাডোলেসেন্স নামে একটা ইউনিট আছে, তোমরা কি জানো? এখনো আছে, ইউনিট 9 অ্যাডোলেসেন্স। এই অ্যাডোলেসেন্স ইউনিট থেকে ইউনিটে একটা লাইন আছে এরকম যে হোয়াইল অ্যাডোলেসেন্স ইজ এ টাইম অফ ট্রিমেন্ডাস গ্রোথ, মানে এই বয়সটা অনেক ব্যাপক গ্রোথ, উন্নতির একটা বয়স বা সময়, এন্ড পটেনশিয়াল, সম্ভাবনার একটা সময়। ইট ইজ অলসো আ টাইম অফ কনসিডারেবল রিস্ক, এটা একটা ঝুঁকিরও সময়। বলতেছে এটাকে এক্সপ্লেইন করো, এটাকে কি করো, ব্যাখ্যা করো বলতেছে। তারপর তোমাদের আগের বইটাতে, আগের মানে পুরান বইটাতে এরকম একটা লাইন ছিল যে ডোন্ট কল মি, আই উইল কল ইউ, এগুলোকে ব্যাখ্যা করতে বলি। ঠিক আছে, সো এইভাবেও প্রশ্ন আসে এডমিশনে। আমি এটা তোমাদেরকে বুঝাইতে চাইতেছি যে তোমার প্রিপারেশনটা এডমিশনের সময়ের জন্য না রেখে এখনই যদি তুমি নেওয়া শুরু করো, আমি তো এটা এখনো ক্লিয়ার করে নাই বোর্ড, এখনই যদি তুমি শুরু করো, আলাদা আর পড়তে হচ্ছে না। এইচএসসি তেও কিন্তু এরকম একটা লাইন দিয়ে বলতে পারো যে এক্সপ্লেইন করো এটা। সো প্রিপারেশনটা এমন ভাবে নাও যাতে এক ঢিলে দুই পাখি মারতে পারো। ঠিক আছে মালিহা, এক ঢিলে যাতে দুই পাখি মারতে পারো, প্রিপারেশনটা ওইভাবে নেওয়া শুরু করো ভাইয়া। ওকে, এরপর কি বলেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা লেসনের শেষে কিছু প্র্যাকটিস থাকে, কিছু ভোকাবুলারি দেওয়া থাকে, সেগুলো পড়ে নিতে হবে আমাদের। তোমাদের সামনে কি মেইন বইটা আছে? তোমরা যারা আছো ক্লাসে, তোমাদের সামনে কি মেইন বইটা আছে? সুমাইয়া, শারমিন, পড়তে হবে ভাইয়া। আকরাম, তোমাদের মেইন বইয়ে, যেমন ধরো মেইন বইয়ের পৃষ্ঠা নম্বর 36-এ যাও, পৃষ্ঠা নম্বর একটু 36-এ যাও তো সবাই। মুশফিকা, সাদিয়া, আকরাম, সুমাইয়া, তাসনিম। কখন বলছিলাম ভাইয়া ওইটা? আগে মেইন বইটা পড়ো ভাইয়া, যদি তুমি মেডিকেল বা বুয়েটের না হও আর কি। আচ্ছা, মেইন বইয়ের 36 নম্বর পৃষ্ঠায় নতুন নতুন বইয়ের এই বইটার আর কি গেলে, আচ্ছা আমি ওইখানে যাই, এইখানে না দেখা আমি একদম মেইন বইটাতেই যাই। পেজ নম্বর 36। দেখো এইখানে আর্ট এন্ড ক্রাফট, এটা 36 না, আরেকটু আগে আসছে। আর্ট এন্ড ক্রাফট ইউনিট 2 যেটা আছে, এটার আমি যদি একদম শুরুতে যাই, শুরুতে তো প্যাসেজ, কবিতা এগুলো আছে তাই না, আমরা একটু পর্যন্ত পড়ি। বাট আমরা কি করি জানো, কবিতার পরের যে অংশটুকু আছে প্র্যাকটিস নামে,
আলাদা প্র্যাকটিস নাম থাকে না, বাট প্রত্যেকটা লেসনের পরে আলাদা এরকম পার্ট থাকে, ওইখানে কখনো টেবিল থাকে, কখনো দেখো এরকম কোয়েশ্চেন থাকে। মনে রাখবা এই যে কোয়েশ্চেন গুলো থাকে, টেবিল গুলো থাকে, ঠিক আছে? দেখো কি বলেছে, In I Died for Beauty, Dickinson creates a scene that is both frightening and comforting. Explain how she achieves this effect through the imagery in the poem. Figure of speech এর ওই জিনিসটা। So রাবি, তোমরা ইংলিশ সেকেন্ড পেপারটাতে প্রায়োরিটি দিলেই হবে, আর ভোকাবুলারিতে। ওকে, সো তোমাদের উদ্দেশ্যে বলছি ভাইয়া, তোমাদের এই যে মেইন বইয়ের প্রত্যেকটা লেসনের শেষে প্র্যাকটিস পার্ট যেটা থাকবে, এই যে দেখো কমপ্লিটিং স্টোরি আছে, এগুলো যেগুলো আছে এগুলো তোমরা একটু সলভ করবা। যেমন ফোক মিউজিক, ঠিক আছে? একটু দেখি এটাতে 36 নাম্বার পেজ যেটা দেখাচ্ছিলাম, এই যে যাচ্ছে 36 নাম্বার পেজে। দেখো এই প্রশ্নগুলো তুমি অবশ্যই সবার আগে সলভ করবা। অনেক সময় এগুলো থেকে সরাসরি বোর্ডের প্রশ্ন আসে, সরাসরি এই যে এডমিশনের প্রশ্ন চলে আসে। তারপর দেখো এইটার কথা বলতেছিলাম, প্রত্যেকটা লেসনের শেষে, সবগুলো না, কয়েকটা মাঝে মাঝে থাকে না, সব লেসনের শেষে এই যে শব্দগুলো পাও, এই যে শব্দগুলো আছে এগুলো শিখে ফেলবা, অর্থটা জানবা, এগুলোর কোন পার্টস অফ স্পিচ সেই অর্থটা জানবা, এবং এগুলো দিয়ে চেষ্টা করবা সেন্টেন্স মেক করার। ক্লিয়ার? কি করবা? অর্থ জানবা শব্দের, পার্টস অফ স্পিচ কোনটা এটার, সেটার একটা বাক্য মেক করা, তৈরি করা। কেমন? ইয়েস, এরা অবশ্যই পসিবল। সো ক্লিয়ার? মেইন বইটা কিভাবে পড়ো আমি এটা পুরোটা বুঝাই দিয়েছি, মানে আজকের ক্লাসটা এজন্যই, যাতে তুমি আজকের ক্লাস এতদিন যাই পড়ছো এখন থেকে যা পড়বা সামনে প্যাসেজ এইভাবে পড়তে পারো। তোমার কে আটকায় ইংলিশ এইচএসসি আর এডমিশনে ভালো করতে? আমারে বইলো। এত পড়লে বই শেষ হয় না কেন? পড়ছি না আমরা ভাইয়া, ফুল সিলেবাসেই তো পরীক্ষা দিছি আমি, শর্ট সিলেবাসে তো দেই নাই। আচ্ছা, পড়ার সময় সেম লেসন থেকে আসা এইচএসসি প্লাস এডমিশনের প্রশ্নগুলো একসাথে দেখে নেওয়া। মুসলিমা, হাদিসা, এটার মানে কি? ফর এক্সাম্পল তুমি ইউনিট 2 এর লেসন 3 পড়তেছো বা ইউনিট 3 এর লেসন 2 পড়তেছো, পড়ার সময় ওই লেসনটা থেকে এইচএসসি তে যে প্রশ্নগুলো আসছে সবার আগে এগুলো সলভ করবা। তারপর ওই লেসন থেকে যদি এডমিশনেও কোনো প্রশ্ন আসে সেগুলো সলভ করবা। এখন বাজারের বইগুলোতে একটা সীমাবদ্ধতা আছে। কি সীমাবদ্ধতা? বাজারের যেই বইয়ে এইচএসসি আছে, মানে যেই বইয়ের বা যেই গাইডে এইচএসসি প্রশ্নগুলো পাবা, ওই গাইডে আবার এডমিশনে আসা প্রশ্নগুলো পাবা না। ধরো আমি কি বললাম, ধরো ইউনিট 3 এর লেসন 2 এ বাজার থেকে একটা গাইড কিনলে সেটাতে কি করবে, হয় শুধু এইচএসসি প্রশ্নগুলো দিবে, আর না হয় শুধু এডমিশনের প্রশ্নগুলো দিবে। ঠিক আছে? তাহলে ভাই এটার সলিউশন কি দুইটার জন্য আলাদা বই কিনবো? আলাদাও বই কিনতে পারো, অথবা তোমরা যারা আমাদের লেকচার শিটগুলো ফলো করতেছো, লেকচার শিটগুলো ফলো করছো, যারা আমাদের অফ প্রিন্টেড কপিটা পাবা, তারা দেখবা যে আমাদের লেকচার শিটে মনে করো কোনো একটা ইউনিটে যদি কোনো বছর এইচএসসি তে প্রশ্ন এসে থাকে এই পর্যন্ত, আমরা সেগুলোও দিছি। ওই ইউনিট থেকে, ওই লেসন থেকে যদি এডমিশনেও প্রশ্ন আসে সেগুলোও দিছি। সব লেসন এটা পাবা না, কারণ সব লেসন থেকে তো এডমিশন এইচএসসি দুই জায়গায় আসে নাই। যেই লেসন থেকে এইচএসসি তে আসছে ওইখানে এইচএসসি দিছি, যদি এডমিশনের আসে এটাও দিয়েছি। একটা প্রমাণ আমি তোমাদেরকে দিচ্ছি। আমি জানি না এখানে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাওয়ার কথা না, কারণ এটা হচ্ছে আমাদের প্রিন্টেড লেকচার শিটের একটা পেজের অর্ধেক ছবি। ঠিক আছে? আমি জাস্ট বুঝানোর জন্য এই পেজটা স্ক্রিনশট নিয়ে আসছি। আইরিন, তোমাদের এই যে আমরা ইউনিট 2 লেসন 2 পড়াইলাম না তোমাদেরকে বইয়ে, দিব মিম দেওয়া হয়েছে তো গ্রুপে, দেখো পোস্ট দেওয়া হয়েছে। আচ্ছা, ইউনিট 2 এর লেসন 2 আছে না, এইটা থেকে কি হয়েছে জানো? এইচএসসি তেও প্রশ্ন আসছে, এডমিশনেও প্রশ্ন আসছে। আমি তোমাদেরকে এই জন্য বারবার ক্লাসেও বলছি, এখানেও বলছি, ইউনিট 2 অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা থেকে এইচএসসি তেও প্রশ্ন আসছে, এডমিশনেও প্রশ্ন আসছে। ফজলে রাব্বি বলছে আপনারা লেকচার শিট বিক্রি করেন না ভাইয়া, আমাদের কোর্সের স্টুডেন্টদের বাইরে কেউ পায় না আর কি, পাবে না এই লেকচার শিট গুলা। দিবা, আমার নাম হচ্ছে নাইম দুর্জয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি ভাইয়া। ওকে ফজলে রাব্বি, দেখো ইউনিট 2 এর লেসন 2 এত বেশি গুরুত্বপূর্ণ। দেখো এটা থেকে
এই যে বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে এখানে তোমরা স্পষ্ট দেখবা না, যারা পাবা লেকচার শিট গুলো তারা দেখো। বোর্ড কোয়েশ্চেন, এইচএসসির বোর্ড কোয়েশ্চেন গুলো দেওয়া আছে এখানে, চট্টগ্রাম বোর্ডে আসছে 17 সালে, এগুলো সবগুলো দেওয়া আছে। এইখান থেকে এডমিশনে ইউনিভার্সিটি এডমিশন টেস্ট কোয়েশ্চেন নামে একটা সেগমেন্ট পাবা, ওইগুলো দেওয়া আছে। এখানে গুচ্ছের প্রশ্ন আসছে, খুলনা ইউনিভার্সিটির আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছে, ফার্স্ট সিলেটের আছে আর কি। তো যেসব জায়গায় এডমিশনের প্রশ্ন আসছে আমরা সেগুলো এখানে দিছি। তো তুমি যদি একটা ইউনিট পড়ার সময় এইচএসসি তে কি আসছে সেটা জানলা, সেটা প্র্যাকটিস করলা, এডমিশনে কি আসছে সেটাও প্র্যাকটিস করলা, তাহলে কি তোমার আলাদা করে এডমিশনের জন্য একবার পড়তে হবে, এইচএসসির জন্য একবার পড়তে হবে? পড়া লাগবে না তো, তাই না? সো এক ঢিলে দুই পাখি মারবো। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া আমরা কি শুধু এই কয়টা প্র্যাকটিস করলেই হবে, মানে এইচএসসি গুলো আর এডমিশনের গুলো? উত্তর হচ্ছে না, তোমাকে ইংলিশ হিউজ প্র্যাকটিস করতে হবে। এটার জন্য আমরা এগুলোর পরে প্র্যাকটিস দিয়ে দিয়েছি, ঠিক আছে? প্র্যাকটিস আছে, কেমন? তো এক ঢিলে দুই পাখি মারবো আমরা। ওকে অনন্যা, ইনশাল্লাহ পেয়ে যাবা। এবার আসো, ইংলিশ টেক্সট বুকটা পড়ার সময় ইংলিশ সেকেন্ড পেপার পড়ে নেওয়া। এটা যারা আমার ক্লাসটা করো তারা ভালো করে বলতে পারবা। টেনিমেসের আমরা যে ক্লাসগুলো নিচ্ছি তোমরা সবাই জানো। আমি একটা এক্সাম্পল দিই আমরা কিভাবে পড়বো। আচ্ছা, এই পার্টটুকু আমরা কিভাবে পড়বো, যে ইংলিশ টেক্সট বুকটা পড়ার সময় কিভাবে আমরা ইংলিশ সেকেন্ড পেপার পড়বো, বা এটার গুরুত্বটা কেন। তুমি যদি ইংলিশ ফার্স্ট পেপার পড়ার সময় সেকেন্ড পেপার পড়া হয়ে যায় তাইলে আর কি, আলাদা করে তো আবার সেকেন্ড পেপার খুব বেশি পড়া লাগবে না। কিভাবে আমি বুঝাচ্ছি, এটা একটা এক্সাম্পল দিয়ে দেখো। ভাইয়া ইংলিশ ফার্স্ট, ইংরেজি বইয়ের ছবি কবে দিবেন একজন বলছে। তোমাদের বইয়ের ছবি তোমাদের গ্রুপেই আছে, দেখো অরিন পোস্ট করেছে। আচ্ছা আচ্ছা দেখো একটা লাইন পরে আমি দেখাই। Although Lalon's songs are admired for the profound philosophical and mystical minds. ধরো একটুক যদি ধরি, although Lalon's songs are admired by people, তুমি শুরুতে এটা নিজেকে জিজ্ঞেস করতে পারো যে এটা কি অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস। প্যাসিভ থাকলে আমি কিভাবে এটাকে সাফায়াত অ্যাক্টিভ করতে পারি, অ্যাক্টিভ থাকলে কিভাবে আমি এটাকে প্যাসিভ করব। এখানে অ্যাক্টিভ প্যাসিভ জানলাম। আচ্ছা, এরপর যদি আমি আরেকটা এক্সাম্পল দেই, আচ্ছা আমরা এখন কোন জায়গাটা পড়ছি, এইচএসসি 26 ব্যাচ, আমরা এখন পড়ছি আর্ট, এই ইউনিটটাই তো আমরা পড়ছি, তাই না? দেখো প্রথম লাইনটাই দেখো, এখানে কিন্তু এটা প্যাসিভে আছে, তো এটাকে অ্যাক্টিভ করা শিখো তুমি শুরুতে, কেমন? আচ্ছা, এরপর এখানে কেন হ্যাভ না হয়ে হ্যাজ হলো, এইটা জিনিসটা খুঁজে বের করো তুমি হাফসা, রাইট? কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে, দ্যাটস ওয়াই এখানে হ্যাজ হয়েছে। তারপর এটা কেন প্যাসিভ হইলো, এটা উত্তর খুঁজে বের করো, ঠিক আছে? তারপর কোন একটা বাক্য ধরো, এজ দ্য ফেমাস পেইন্টার পাবলো পিকাসো সেড, ইত্যাদি ইত্যাদি। এই যে লাইনটা আছে এটাকে ব্যাখ্যা করো, ঠিক আছে? এরপর নিচের দিকে যদি আরেকটু যাই, ফর এক্সাম্পল এখান থেকে যদি ধরি, there is another form of art which is called modern art which owes its origin to industrial revolution in western Europe. এটা তোমাদেরকে ফাতিহা আপু কিছুদিন আগেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়াইছে। তুমি একটা সিম্পল বাক্যকে কমপ্লেক্সে নেওয়া ট্রাই করো, কম্পাউন্ডে নেওয়া ট্রাই করো, কমপ্লেক্স বাক্যকে সিম্পলে আনা ট্রাই করো। এইভাবে যদি তুমি পড়তে থাকো তাহলে তো তুমি মানে ইংলিশটা আসলে মজা করে পড়ো, পরীক্ষার জন্য না পড়ে মজা করে পড়ো, সেকেন্ড পেপার পড়ে ফেলো, পড়তে গিয়ে ভোকাবুলারি শিখে ফেলো, দেখবে এটা তোমাকে অনেক কাজে দিচ্ছে, ঠিক আছে? ওকে, এই যে একটু আগে যেটা দেখালাম আর কি, যে ফর এক্সাম্পল এই লাইনটা আমরা যদি পড়বো যে এরপর দেখো আরেকটা জিনিস শিখবা, কনসিস্টের পরে প্রিপোজিশন কি হয়েছে। এখানে আমরা দেখছি কনসিস্টের পরে প্রিপোজিশন অফ হয়েছে, এটার মানে কি তুমি এখানে লিখে ফেলো, খাতায় লিখে ফেলো, হ্যাঁ? এরপর ধরো ফোক মিউজিক মে বি ডেসক্রাইবড, দ্যাট মিন্স এটা প্যাসিভ হয়েছে, এটাকে অ্যাক্টিভ করার ট্রাই করো, কেমন? সো এই জিনিসগুলো তুমি শিখো ভাইয়া। আচ্ছা, যত বেশি সম্ভব বিগত বছরের প্রশ্ন সলভ করা এবং মডেল টেস্ট দেওয়া। সামিয়া, ইংলিশ ফার্স্ট পেপারে আমরা যত বেশি সম্ভব
বিগত বছরের প্রশ্ন সলভ করব এবং মডেল টেস্ট দিব। কেমন? এইটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে, অনেক বেশি হেল্প করবে। ওভারঅল এতদিন পর্যন্ত ধরো আমরা যা যা পড়ছি সেগুলো প্র্যাকটিসে রাখতে, সেগুলো ভুলে না যেতে। আচ্ছা, এবার আসো তোমাদেরকে একদম আজকের ক্লাসের লাস্ট পার্ট। তোমাদের সাথে আমি গ্রুপে একটা জিনিস শেয়ার করেছিলাম, কেমন? মাশাআল্লাহ অনন্যা, তোমাদেরকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইবারের প্রশ্নটা শেয়ার করছিলাম, শেয়ার করে বলেছিলাম যে এইখান থেকে ইংলিশ প্রশ্নটা কে কে পারো না পারো, কতটুকু পারো এটা একটু দেখো। যেহেতু তোমরা অনেকেই, অধিকাংশই স্বপ্নচারী, ডে ড্রিমার্স, তোমরা ডেঞ্জারাস পিপল, সেজন্য তোমাদেরকে আমি এই জিনিসটা দিয়েছিলাম। সো একটু কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করো, কি টাইপ কোয়েশ্চেন হয় সেটা বুঝার ট্রাই করো। যেমন শুরুতেই দিয়েছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, তোমরা স্পষ্ট দেখছো কিনা জানি না, আমি এক্স্যাক্টলি স্ক্রিনশট আনছি এই জন্য। তারপর ধরো এখানে একটা অ্যাক্টিভ প্যাসিভের এক্সাম্পল, এরপর এখান থেকে স্পেলিং আসছে, একটা সিনোনিম আসছে ডেভিয়েট। ডেভিয়েট শব্দটা তোমরা মেইন বইয়ে পড়ছো, কোথায় পড়ছো জানো? এডুকেশন এন্ড লাইফ নামে যে একটা ইউনিট আছে ওইখানে পড়ছো। সো সিনোনিম আসছে। ফিগার অফ স্পিচ একটু আগে বললাম যে এগুলো ভালোভাবে পড়ো, এই যে দেখছো এখান থেকে একটা প্রশ্ন আসছে, কেমন? তারপর দেখো আবার একটা, এই যে ভোকাবুলারি পার্ট থেকে আরেকটা প্রশ্ন আসছে। তাহলে ভোক্যাব থেকে কয়টা প্রশ্ন পাইলাম? এইখানে একটা পাইলাম, স্পেলিং ও ভোকাবুলারির আন্ডারে সিনোনিম, এই যে অ্যান্টোনিম আসছে, রিগোরাসের অ্যান্টোনিম। 7টা প্রশ্ন আমরা দেখলাম এই পেজে, তার মধ্যে 1 2 3 4 5, 5টা প্রশ্নই ভোকাবুলারি থেকে আসতেছে। এবার কি তোমরা প্রমাণ পাইছো কেন দুর্জয় ভাই তোমাদেরকে বারবার বারবার প্যারা দেয় যে ভোকাবুলারি পড়ো, ভোকাবুলারি পড়ো? বুঝতে পারছো? আমার একটা পার্সোনাল একটা গ্রুপ আছে, ওই গ্রুপে কিন্তু আমি এই জন্য নিয়মিত স্টুডেন্টদেরকে ভোকাবুলারি দিচ্ছি মেইন বই থেকে। দেখো একটা ভোকাবুলারি মেইন বই থেকে আসছে, মেইন বই শেষ করলে আমরা অন্য জায়গা থেকে পড়াবো স্টুডেন্টদেরকে। ওকে, সো ক্লিয়ার? আচ্ছা, পরের কোয়েশ্চেন গুলো দেখি। এই যে সেম প্রিপজিশন থেকে আসছে, তো এটাকেও ভোকাবুলারি পার্টে রাখতে পারি। এইটা আসছে কি? কনজাংশন বা কনজাংশনের ব্যবহার থেকে। এরপর বলছে এটা পেসিভ থেকে, অ্যাক্টিভ পেসিভ। মনে রাখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় ভয়েস থেকে থাকে, না হয় নারেশন থেকে একটা প্রশ্ন থাকে। এক বছর ভয়েস থেকে থাকলে পরের বছর নারেশন বা ভয়েস, মানে ঘুরে ফিরে একটা না একটা থাকেই। তারপর ও আচ্ছা, এটা কনজাংশন থেকে, বুঝছি। এরপর কি বলছে? এটা উঠবে, ওকে, এটা র্যান্ডম একটা জাস্ট এরকম সেন্টেন্স দিয়েছে, অ্যাক্টিভ পেসিভ পারলে এটা পারা যাবে। এখানে ওই যে কনজাংশন টাইপের ব্যবহার, লাস্ট কয়েক বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কনজাংশন টাইপের কোয়েশ্চেন অনেক বেশি দিচ্ছে, কন্ডিশনাল থেকে আসছে। দেখো ফিগার অফ স্পিচ, কন্ডিশনাল, এগুলো তোমাদেরকে আমরা পড়িয়েছি, ঠিক আছে? ওকে, তো সব মিলিয়ে ভোকাবুলারি অনেক বেশি প্রশ্ন আসে, অনেক বেশি, ঠিক আছে? ওকে, এবার আসো রাইটিং পার্ট, এটার মধ্য দিয়ে আমরা ক্লাসটা শেষ করব। রাইটিং পার্টটা একটু দেখো, মেইন বইটা কত বেশি গুরুত্বপূর্ণ। এগুলো জাস্ট এই বছরের প্রশ্নটা এনেই তোমাদেরকে দেখাইতে চাইতেছি আমরা। রাইটিং পার্টের প্রথম যে প্যারাগ্রাফটা আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে অলওয়েজ একটা প্যারাগ্রাফ আসে, ওই প্যারাগ্রাফটার নাম হাউ এডুকেশন ক্যান এনলাইট ওয়ান্স লাইফ। বলো তো এটা কোন ইউনিট থেকে আসছে? দেখি পারো নাকি? গ্রুপের নাম এখানে বললে তো পারবা না মুখস্থ মোস্ট প্রবাবলি। ইংলিশ একাডেমি ফর এইচএসসি, ইংলিশ একাডেমি ফর এসএসসি, এইচএসসি এন্ড এডমিশন। বলো এটা কি হবে? রাইট আ প্যারাগ্রাফ অন হাউ এডুকেশন ক্যান এনলাইটেন ওয়ান্স লাইফ। কোন লেসন থেকে, কোন ইউনিট থেকে আসছে মনে পড়ছে ইউনিটটার নাম? এডুকেশন এন্ড টেকনোলজি, বর্তমান নামটা হচ্ছে এডুকেশন এন্ড টেকনোলজি। যেহেতু এটা আগের সিলেবাসে পরীক্ষা হয়েছে, এইটার নাম হচ্ছে এডুকেশন এন্ড লাইফ, আগের সিলেবাসে পরীক্ষা হয়েছে। ওকে, ইউনিট 1, ইয়েস তোমরা ঠিক বলছো। সো মেইন বই থেকে প্রশ্নটা আসছে। আরেকটা প্রশ্ন আসছে, এটা মেইন বই থেকে না, বাট যারা নিজ থেকে বানিয়ে লিখতে পারে, যেটা আমি ফেব্রুয়ারি 16 তারিখে ক্লাসে পড়াবো, ওইখান থেকে আসছে যে ডোন্ট জাজ দ্য বুক বাই ইটস কভার।
একটা বইকে তার প্রথম পেজটা কভার পেজ দেখে জাজ করো না, ভিতরে কি আছে ওইটা পরে জাজ করো। এরপর কিছু শব্দ দেওয়া আছে, বলছে রাইট 5 মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস অর ফ্রেজেস অন দ্য ইভ অফ ভায়োলেশন, ফার্ভেন্টলি, তারপর কনসিকুয়েন্স, অ্যাপ্রিশিয়েট, এগুলো মেন বইয়ে আছে 2-3টা শব্দ এমনিতেই। সো ফার বিএনবির গুরুত্ব তোমাদের এইচএসসি এন্ড এডমিশন লাইফটাতে কতটা গুরুত্বপূর্ণ এটা আমি আসলে বলে বুঝাইতে পারবো না। তোমাদেরকে আজকে একটা হোমওয়ার্ক দেই। হোমওয়ার্কটা হচ্ছে তোমরা আজকে ক্লাস শেষে, মানে আজকে যে এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের জন্য কথা বললাম তোমাদের এইচএসসি এডমিশনে ভালো করার জন্য, তুমি এই ক্লাসটা থেকে একটা প্রতিজ্ঞা করবা যে ভাইয়া আমি আজকের পর থেকে আমার ইংলিশ ফার্স্ট পেপার বইটা এইভাবে 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 পড়বো, ঠিক আছে? আজকের ক্লাস থেকে যে লার্নিং আছে প্লাস তুমি নিজে যেভাবে প্ল্যান করছো ওই জিনিসটাকে মিলিয়ে আর কি এই প্রতিজ্ঞাটা করবো যে আমি আজকের ক্লাসটা থেকে এই শিখলাম, এগুলো এইভাবে এইভাবে পড়বো। এটা তুমি আমাদের AJC 26 ফ্রি A+ সাজেশন গ্রুপটাতে লিখতে পারো, ঠিক আছে? ওকে।